তীব্র দাবদাহে পুড়ছে দেশ, জনজীবনে ভোগান্তি চরমে। তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে উত্তর জনপদে, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। মহান মে দিবস আজ নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার। উচ্চমূল্যে বাজারে কঠোর শ্রম ঘামেও ঘোরে না জীবনের চাকা। চাল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু রুই মাছটা খাসির বুঝতে বড় মাছের সেটা খাবো যে আমরা কোনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? জ্বালানি তেলের নতুন দাম কার্যকর। ডিজেল কেরোসিন লিটারে 1 টাকা আর পেট্রোল অকটেন বাড়লো 2.5 টাকা। মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষকদের দ্বন্দ্ব আন্দোলনের জেরে অনির্দিষ্টকাল বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। আজকের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের। এবং চাহিদা থাকলেও কাগজের জটিলতায় দক্ষিণ কোরিয়ার শ্রম বাজার হারাচ্ছে বাংলাদেশ। স্বল্প খরচে অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর তাল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার বিস্তারিত। মরুর তাপে বিপর্যস্ত জনজীবন, প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। মাস জুড়ে সূর্যের তীব্র প্রখর তাপে প্রতিদিনই ছড়াচ্ছে রেকর্ড। পুড়ছে মাঠঘাট সড়ক, গরমে উষ্ঠাগত প্রাণ। পথে ঘাটে ছুটে চলা কর্মজীবীদেরও ব্যস্ততা থেমে নেই। এ অবস্থায় সিলেট, চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়লে 2 মে থেকে হিট ওয়েভ নেমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 4 মে কালবৈশাখীর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী, ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। দাবদাহের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাঝহার, আজ গরমের তীব্রতা কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আবহাওয়ার তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো সুখবর নেই। যদিও আবহাওয়া অফিস বলেছিল আজকে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু কোনো এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আপনি জানেন যে বাংলাদেশের যে তাপমাত্রা বা আবহাওয়া পরিস্থিতি, সেটা কিন্তু দিনের পর দিন অবনতি হচ্ছে এবং এর ফলে কিন্তু গোটা দেশ এই আবহাওয়ার পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে পড়েছে। আপনি দেখেন যে আজকে হচ্ছে ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষ তুলনামূলক কম। অর্থাৎ আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ মে দিবস উপলক্ষে যে সরকারি অফিস এবং বেসরকারি অফিসগুলো বন্ধ রয়েছে, যার ফলে রাস্তায় একটু যানজট কম। কিন্তু ভোগান্তি যেটা তীব্রতা, অর্থাৎ এই যে পরিমাণ গরম বা তীব্রতা, সেটা কিন্তু মানুষের ভোগান্তি সেই তুলনায় কমেনি। আপনি জানেন যে বাংলাদেশের আকার জুড়ে অর্থাৎ তাপমাত্রা এতটাই বেশি যে আসলে এখানে কোনটা আফ্রিকা মহাদেশের আকাশ, কোনটা মধ্যপ্রাচ্যের আকাশ আর কোনটা বাংলাদেশের আকাশ, এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। দিনের পর দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে, মানুষের ভোগান্তিও কিন্তু বাড়ছে। আপনি জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, এবং এটি ছিল হচ্ছে আপনার যশোরে। বাংলাদেশের গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এই যে কোথাও বেশি কোথাও কম, এটা হয়তো বা যেসব জায়গায় কম কিছুটা স্বস্তিতে আছে, কিন্তু রাজধানী ঢাকার আকাশে কিন্তু তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলছে। সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু সেই অর্থে কমেনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এভাবে আর কতদিন তাদেরকে এরকম গরম সহ্য করতে হবে সেটা তারা নিজেও জানেন না, যেহেতু আবহাওয়া অফিস থেকে রাজধানী ঢাকা নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর সেই অর্থে দেওয়া হয়নি। বলা হচ্ছে যে 4 এবং 5 মে সারা দেশে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির জন্যই মূলত সবাই অপেক্ষা করছে। অর্থাৎ আকাশ থেকে যখন অঝোরে বৃষ্টি ঝরবে, তখন মানুষের মনেও কিন্তু অঝোরে শান্তি প্রবাহিত হবে, কারণ এই বৃষ্টি পারে মানুষকে বিপর্যয় থেকে রক্ষা করতে। আপনি জানেন যে রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছপালা থাকার কথা, সে পরিমাণ গাছপালা নেই, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তিও কিন্তু চরমে। সাধারণ মানুষের একটি কথা হচ্ছে যে তারা এটা সবচেয়ে বেশি ভোগান্তিতে শিকার হচ্ছে। এই জন্য যখন কোনো উন্নয়ন প্রকল্প করা হয়, উন্নয়ন প্রকল্প করার আগে যেন অবশ্যই সাধারণ মানুষের কথাগুলো ভাবা হয়। সব মিলে আবহাওয়া নিয়ে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় কিন্তু সেই অর্থে কোনো স্বস্তির খবর নেই। জনজীবনে আজকে কিছুটা হয়তোবা যানজট বা হচ্ছে গাড়ি কেন্দ্রিক যে ভোগান্তি, সেটা কম থাকলেও তাপমাত্রা কেন্দ্রিক যে ভোগান্তি, সেটা কিন্তু কম নেই। অর্থাৎ গত এপ্রিল মাস জুড়ে যে তাপমাত্রা ছিল, আজকে মে মাসের প্রথম দিকেও কিন্তু একই পরিমাণে তাপমাত্রা, অর্থাৎ মানুষের জনজীবনে ভোগান্তি রয়ে গেছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আবহাওয়া সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, দাবদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝহার।
রংপুরে তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় কমপক্ষে 7 ফিট পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিতে খরচ বাড়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। আর পানির গভীরতা জানতে মাঠে কাজ শুরু করেছে জনস্বাস্থ্যের 29টি টিম। জলবায়ু পরিবর্তনের প্রভাব আগাম ঠেকাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রংপুরের দক্ষিণ মমিনপুর এলাকার আকমল হোসেন বৈশাখের তপ্ত দুপুরে বেশ কয়েকবার চেষ্টার পর মেশিন চালু হলেও গতি নেই পানির। ঘণ্টাখানিক পরও পানি না ওঠার এমন কষ্ট তাদের নিত্যদিনের। পানি বর্তমান 35 ফিটের নিচে গেছে, যার কারণে বারবার স্টার্ট যেতে হচ্ছে আর বারবার বন্ধ হচ্ছে। যতই গভীর করো মানে স্যালো মেশিন দিয়ে পানি তোলা খুব দুষ্কর হয়ে গেছে এখন। এছাড়াও রংপুরের বদরগঞ্জের 7টি, মিঠাপুকুরের 9টি, তারাগঞ্জ ও সদর উপজেলায় 2টি করে মোট 20টি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এখন মানে সকাল থেকেই মানে স্যালো চলতেছে, সে জমিতে এখনো পানি হইতেছে না। পানির স্তর জানতে অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টরা। পানির স্তরটা কোন গভীরতায় গিয়ে হলো স্থিতি অবস্থায় আছে, সেই গভীরতাটাকে আমরা হলো বের করার জন্য জানার জন্য এই পদ্ধতিটা চালাচ্ছি। অতিমাত্রায় ভূগর্ভের পানি তোলা, খরা ও ভূগর্ভস্থ পানি বাষ্পীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। খরা বেশি হয়ে যাচ্ছে, তাপমাত্রার পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা ইউনিফর্ম হচ্ছে না। সো এরকম ভেরিয়াস কারণ আছে। ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই একটা ইস্যু। এই সকল কারণেই মূলত আসলে পানির লেয়ারটা একটু নিচে নেমে যাচ্ছে। নদীনালা খনন, নতুন করে জলাধার খনন, বিদ্যমান জলাধারগুলোর পুনর্খনন, কম পানি লাগে এমন ফসলের চাষ এবং ভূগর্ভস্থ পানির কৃত্রিম রিচার্জে জোর দেওয়ার আহ্বান নির্বাহী প্রকৌশলীর। যেসব জায়গাতে আমাদের সারফেস ওয়াটার অ্যাভেলেবল আছে ওই সকল জায়গাতে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে ইরিগেশনটাকে করব। যেসব জায়গায় নাই সেখানে তো আমাদেরকে অবশ্যই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতেই হবে। ভূপৃষ্ঠের উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান নদী গবেষকদের। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে এই উপরিতলে পানি ধরে রেখে চাষাবাদ করতে হলে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে। দেশ জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টির আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে বেঁকে যাচ্ছে রেললাইন, দুর্ঘটনার আশঙ্কায় জনসাধারণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এই বিষয়ে? লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে তীব্র গরমে চলমান যে গরম, সেই গরমে কিন্তু আপনার হিট স্ট্রোকের পাশাপাশি আমরা দেখেছি যে গাজীপুরের যে আরিখোলা এলাকায় রেল লাইনের বাঁকা হয়ে গেছে, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষ কিন্তু আপনার মেরামত করে ফেলেছেন এবং 10 মিটারের মতো কিন্তু এই রাস্তার মধ্যেই কিন্তু আপনার বাঁকা হয়ে গেছিল। তখন এই রেলওয়ে শ্রমিকরা কিন্তু এখানে আপনার কচুরি পানা, পানি এবং কাদা দিয়ে কিন্তু আপনার এই রেল লাইনকে মেরামত করে দিয়েছেন। আধা ঘন্টার মধ্যেই কিন্তু চলাচলের উপযোগী হয়েছিল। আপনারা জানেন যে তীব্র তাপদাহের কারণে কিন্তু রেল লাইন সহ গাজীপুরের অনেক কিছুই কিন্তু সারা দেশের মতন অবস্থা বিরাজ করছে। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হলো যে আপনার পূবাইল রেল স্টেশনের সন্নিকটে আরিখোলা এলাকায়। এখানে কিন্তু এই জায়গাটি কিন্তু গতকালকে কিন্তু আপনার 10 ফিটের মতো কিন্তু জায়গা কিন্তু বেঁকে গেছিল। তখন রেলওয়ে স্টেশন মাস্টার তখন সংবাদ দেয়, তখন তাৎক্ষণিকভাবে শ্রমিকরা কিন্তু পাশ থেকেই বিভিন্ন কচুরি পানা এবং মাটি এবং পানি দিয়ে কিন্তু এই রেল লাইনকে শীতল করার চেষ্টা করে। এইভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু আপনারা জানেন যে তাপদাহের কারণে কিন্তু গাজীপুরে ইতিমধ্যে একজন হিট স্ট্রোকে মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এভাবে গাজীপুরের যে চলমান যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি যে খামারগুলোতে কালকে খবর নিয়েছি, সেখানেও কিন্তু আপনার হিট স্ট্রোকে আপনার মুরগি মারা যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু মানুষ কিন্তু আপনার সব জায়গায় দেখছি যে গাছের নিচে এবং ছায়ার মধ্যে কিন্তু অবস্থান করছেন এবং শরীরকে শীতল করার জন্য সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় গাছের নিচে এবং খোলা জায়গায় কিন্তু আপনার যে বিভিন্ন শরবত জাতীয় যেগুলো রয়েছে সে
সমস্ত জিনিস কিন্তু খাচ্ছেন। তো এইভাবেই কিন্তু সবগুলো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কালকে থেকে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আপনার এরকম মানুষ কিন্তু তীব্র গরমে অতিষ্ঠ প্রায়। তো এরকম রেল লাইন বেঁকে যাওয়া শুধু নয়, পাশাপাশি গাজীপুরে যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে কর্মজীবী মানুষ যেগুলো রয়েছে তারা কিন্তু এখন কর্ম যাচ্ছে না, রাস্তাঘাট ফাঁকা এবং শূন্য অবস্থান রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর পুবাই রেল স্টেশন আরিখোলা থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের প্রেরণা ও আবেগের দিন। শ্রমিকের কর্মঘণ্টা কমানোর দাবি আজ পরিণত হয়েছে ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের শ্রম আইন কর্মী বান্ধব নয়, মালিক বান্ধব। এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকরাই। উচ্চমূল্যের বাজারে জীবনের চাকা ঘোরাতে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হচ্ছে বলে হতাশা জানান শ্রমিকরা। সজীব রহমানের ক্যামেরায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। কাঁচার পাখি যাবে উড়ে রে বন্ধু। নিদারুণে গানের মূর্ছনায় চাপা পড়ে যায় সব দুঃখ বঞ্চনা, না পাওয়ার বেদনা। পৃথিবী গড়ার কারিগররা বৈষম্যের পৃথিবীতে আজীবনই কি থাকবেন অবহেলিত? বংশ পরম্পরায় বদলাবে নাকি ভাগ্য? মালিক শ্রেণীর একবেলার খাবার খরচের চেয়ে কম বেতন পাবে মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিকরা। তাই তো নজরুল বলেন, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। সারাদিন কাজ করি, 100-150 টাকার কাজ করি, 150 টাকা হয় না, 100 টাকার কাজ করি। মানুষে রুই মাছ দেয়, খাসির গুছ দেয়, বড় মাছের সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু তারপর তো বেকার বসে থাকলে তো ওটা আসে না, কারণ পেটের দায় আশাই লাগে না, আসে হয় না। বর্তমানে যে কাজের গুণগত মান, এই হিসাবে আমাদের বেতন হওয়া দরকার 50,000, তবে আমরা এর অর্ধেকও পাই না। ঢাকা শহরের যে পরিস্থিতি তা দিয়ে জীবন সম্ভব না। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে কোমলমতি শিশুর হাতে আজ বইয়ের বদলে ছুরি, কাঁচি, হাতুড়ি। তো কাম না সারা তো থাকলে কেউ আর দাম দিব না। আমার কেউ মজুরি নাই, আমি বেতন ধরছে না, কেন ধরবো? পড়াশোনা করি না, আব্বু আমাকে কাজে দিয়ে দিছে। গরম ইল্লিগা কাম করতে মন চায় না। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর চালানো গুলিতে নিহত হয় 11 জন। তাদের আত্মদানের স্মরণে পালিত মে ডে আজ আর কর্মঘণ্টা কমানোর আন্দোলন নয়, ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এখনো লড়ছেন শ্রমিক। তার উপর মালিক বান্ধব শ্রম আইনের প্যাচে নাজেহাল দেশের খেটে খাওয়া শ্রমিকরা। ক্ষতিপূরণের জন্য মাত্র যেন একটা অ্যামাউন্টের টাকা আমাদের শ্রম আইন উল্লেখ করা আছে। শ্রম আইনটা যেভাবে কার্যকর হওয়া দরকার সেইভাবে এখন পর্যন্ত হচ্ছে না। তীব্র দাবদাহে যখন পুড়ছে নগর, জীবন ধারণে ঝুঁকি নিয়ে দিব্যি কাজ করে চলছেন শ্রমিকরা। রোদের তাপে ঘাম শুকাতে শুকাতে অবশিষ্ট যেন আর কিছুই নেই। গরমে খাটাখাটনি করে এ বেতনে তো আমাদের পোষাইতেছে না। কষ্ট তো আছে, কষ্ট না করলে টাকা দিব চলে, মোটামুটি কেমন ভালো চলে না। তাও সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ভুক্তভোগী মজদুররা। আগে ছিল শ্রমিকের মজুরি দেয় না, চাকরির নিশ্চয়তা নাই, মারধর হয়, মামলা হয়, হামলা হয়। কিন্তু এখন আমাদের চতুর্মুখী সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন। কলকারখানায় সেখানে কাজ করতেছে, সেখানে যথেষ্ট পরিমাণ কি এই গরম কমানোর কোনো পদ্ধতি বা ব্যবস্থা নিচ্ছে না? সব জায়গায় তো নিচ্ছে না। কবে আসবে সেদিন যেদিন সব কালো বিনাশ হবে, শ্রমের হবে জয়? যুগ যুগ ধরে যাদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে উঠেছে নগর সভ্যতা, দুমুঠো অন্যের জ্বালায় যাদের অপমান ধিক্কার সহ্য করে সবকিছু মেনে নিতে হয়, শ্রমিক দিবসে তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মে দিবসের তাৎপর্য সম্পর্কে ধারণা নেই দেশের প্রান্তিক শ্রমজীবীদের। নিজেদের অধিকার নিয়েও সচেতন নন তারা। এসব কারণে কর্মক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ শ্রমিক, এমনটাই দাবি সুশীল সমাজের। প্রত্যন্ত অঞ্চলে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্টরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত জানব শফিক মুন্সির রিপোর্টে।
দীর্ঘ 25 বছর ধরে বরিশালের একটি হাতে বোনা বিড়ি কারখানায় কাজ করছেন শেফালী বেগম। কর্মক্ষেত্রে 2 যুগ পার হলেও তার মজুরি অন্য পুরুষ শ্রমিকের তুলনায় অর্ধেক। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করলেও প্রয়োজন মতো ছুটিছাটা পান না শেফালী বেগম। মে দিবস কি জিনিস সে সম্পর্কেও কিছুই জানেন না তিনি। বাবা হ্যাঁ করতে পারবো না, আমি মুরুক্ষ, আমি হ্যাঁ করতে পারবো শোনা। কারখানা বন্ধ থাকে, এরা কি মাসকাবারি বেতন দেয়? এরা আমাকে কামের বিষয়, কষ্ট হলে কি করবো বাবা, খাওয়া তো লাগবে, পেটে দেওয়া লাগবে না। মে দিবসের তাৎপর্য সম্পর্কে ধারণা নেই বরিশালের বেশিরভাগ শ্রমজীবীর। নিজেদের অধিকার নিয়েও সচেতন নন তারা। পয়লা মে সঠিক আমরা কি হয় ভাই আমরা জানি না, ওটা নাম শুনছি জানি না ভাই, ওসব সম্বন্ধে বুঝি না। কাম ছাড়া আমাকে ভাত আছে, মে দিবসে মোরা কাম করবো, ভাত খাম। শ্রমিক অধিকার তো অনেক কিছুই, এই যে 8 ঘন্টা কাজ করবে, তারপর পারিশ্রমিকটা ঠিক মতো, এই জায়গা তো সেরকমের না। অধিকার সম্পর্কে ধারণা না থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন প্রান্তিক শ্রমজীবীরা, এমনটাই মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি। দেশের আইন অনুযায়ী তাদের যে মজুরি প্রদান করার কথা, সে মজুরি তাদেরকে আসলেই প্রদান করা হয় না। এই বিষয়টি আমরা মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মধ্যে আনা উচিত। তবে সকল শ্রমিকের ন্যায্য অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। যখন প্রাইভেট কোনো অর্গানাইজেশনে কোনো ডিসপিউট হয় বা কিছু হয়, প্রথম কথা হলো সেটা জেলা প্রশাসনের নজরে আসা মাত্র কিন্তু 1 মিনিটও ব্যবস্থা নিতে দেরি হয় না। সেক্ষেত্রে আমরা সবসময়ই সজাগ থাকি। পরিসংখ্যান বলছে বরিশাল নগরীর 53টি ছোট বড় কারখানায় প্রায় 8000 শ্রমিক কাজ করেন। জেলায় নানা পেশায় মোট শ্রমিকের সংখ্যা 23,000। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ স্বজনদের। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। তবে চলমান চড়া মূল্যস্ফীতির বাজারে আবারও তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। ডিজেল ও কেরোসিনে 106 টাকা থেকে 1 টাকা বেড়ে হয়েছে 160 টাকা। পেট্রোল লিটার প্রতি 2.5 টাকা বেড়ে 124 টাকা 50 পয়সা ও অক্টেন 2.5 টাকা বেড়ে 128 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। 1-2 টাকা তো বাড়তিছে, আবার কমছে কয়েকদিন আগে। এই জন্য আর কোনো প্রতিক্রিয়া তো এখনো কেউ জানাই নাই, নিতেছে। যার প্রয়োজনে সে তো নিবেই। অনেকে জানে না যে তেলের দাম বাড়ছে, আমরাও জানতাম না। তো 12টার পর কার্যকর হয়েছে, তো এটা নিয়ে কোনো করার দরকার নেই। কালকে থেকে এটা রাত 12টার পরেই কার্যকর করা হয়েছে। ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হইতাছে, তারপর বুঝাইতে কইতেছি বা এটা তো আর আমাদের হাতে না, এটা উপরের থেকে করে দিছে, এই জন্য আমরা দামটা 1 টাকা বাড়াইছি। জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। সারাদিন গাড়ি চলে ধরেন 500 টাকা, এখন পাবো আমরা 400 টাকা, কিন্তু আমাকে মালিক তারা ওখানে আমরা তো বাড়াই দিব না। এমনি আমরা জুলুম উপরে আছি। আমার তেলের দাম যদি 100 টাকা করতো তাহলে মোটামুটি চলন যেত। এখন গেছে আবার 60 টাকা, আর কয়েকদিন পর দেখবেন যে 30 টাকা হয়ে গেছে, তখন কিছু করার নাই। খুবই খারাপ, এই প্রতিক্রিয়ার কোনো ভাষা নাই আমার কাছে, বলার কোনো ভাষাই নাই। এমনি চরম গরমে অবস্থা খুব খারাপ, আবার তেলের দাম বাড়ছে, এতেও খুব খারাপ। আগে থেকে তো টাচ দেওয়া উচিত যে দাম বাড়বে, হ্যাঁ, এটা টাচ দেওয়া হয় নাই। তবে বর্ধিত মূল্যের প্রভাবে পরিবহন ভাড়া এখনও বাড়েনি বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। অসময়ের অতিবৃষ্টিতে সৌদি আরবে বন্যা, বিভিন্ন স্থানে বিপর্যস্ত জনজীবন। মদিনায় রেড অ্যালার্ট জারি। শিক্ষক সমিতির চলমান আন্দোলন ও উপাচার্যের সাথে দ্বন্দ্বের মধ্যের কারণেই 92তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাসিক হল সমূহ বন্ধ থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সূত্রে এই বিষয়টি জানা গেছে। সিন্ডিকেট সূত্র জানায়, পরবর্তীতে আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের 2টি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে এবং অন্যটি 28 এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন? জি লিনি, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আপনার জানেন গত 28 এপ্রিল থেকে আসলে একটা গন্ডগোল হওয়ার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিচার এবং বিসির মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে কালকে অনির্দিষ্টকালের ভাবে বন্ধ ঘোষণা করে। তবে একটু যেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, যেখানে বিশ্ববিদ্যালয় আসলে সকাল থেকে মুখরিত হওয়ার কথা ছিল স্টুডেন্ট ছাত্রছাত্রীর মাধ্যমে, তবে সেই বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থা বিরাজ করছে। বিকাল 4টার মধ্যে হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, যদিও সাধারণ শিক্ষার্থীরা এই হল ছাড়া নির্দেশ এবং বিশ্ববিদ্যালয় বন্ধকে নিয়ে তারা আজকে বেলা 11টার সময় মানববন্ধন করবে এবং গতকালকে মানববন্ধন করেছে। তারা বলছেন যে আমরা টিচারদের দ্বন্দ্বের কারণে আমরা কেন ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত হব, এবং সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় সুনামের সহিত সারা বাংলাদেশে 8ম পর্যায়ে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, যেখানে বিশ্ববিদ্যালয় অচল করার জন্য টিচাররা উঠে পড়ে লেগেছে। সাধারণ শিক্ষার্থীরা সেটা মানতে নারাজ। তারা বলছেন যে টিচাররা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিসি রয়েছেন, তারা দুজনে মিলে বসে সমাধান করা উচিত। বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি আমরা চাই না, আমরা চাই বিশ্ববিদ্যালয় সচল হোক এবং সে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হোক অতি সত্ত্বর। তারা বলছেন যারা হলে থাকে তারা অনেক দূরে থেকে, রাজশাহী, কক্সবাজার, সারা বাংলাদেশ থেকে তারা এখানে রয়েছে। তারা বলছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিয়ে দিল, আমরা কেন মেনে নেব? সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা আজ বেলা 11টার সময় মানববন্ধন করবে। তবে আমি এখন একটা সাধারণ শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই, আসলে আপনারা এই যে সিদ্ধান্তটা আপনারা কিভাবে নিচ্ছেন? জি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা মনে করি এটা খুবই অযৌক্তিক একটা সিদ্ধান্ত। কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে বিশ্ববিদ্যালয় বন্ধ দিলেও হল বন্ধ দেওয়ার মতো কোনো কারণই হয় নাই। কারণ হল বন্ধ দেওয়া হচ্ছে যখন হলে কোনো গন্ডগোল হয়, কিন্তু বর্তমানে হলে ওইরকম কোনো কিছুই হয় নাই, যার কারণে হল বন্ধ দিবে। তাই মনে করি আমরা এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত যে হল বন্ধ দেওয়া। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে 11টায় আমাদের একটা মানববন্ধন হবে, সেখানে আমাদের 5টা দাবি দেওয়া আমরা উল্লেখ করব। আসলে যেটা বলছিলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিসির সাথে কথা বলতে চেয়েছিলাম। উনি আমাদেরকে তথ্য জানিয়েছেন যে আসলে টিচারদের যে সমস্যার সাথে আমার যে সাংঘর্ষিক রয়েছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের আমার কোনো দ্বন্দ্ব নেই। সাধারণ শিক্ষার্থীরা তারা হলে থাকবে। আসলে সিন্ডিকেটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। চাহিদা আছে, প্রস্তুত শ্রমিকরাও, বাধা কেবল 2 দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি। চাহিদা থাকলেও কিছু কাগজে জটিলতায় বাংলাদেশ হারাতে বসেছে দক্ষিণ কোরিয়ার বড় শ্রম বাজার। মাত্র 30,000 টাকা খরচে 8 মাস মেয়াদে দক্ষিণ কোরিয়ার অদক্ষ মৌসুমি শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগাতে প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সরকারি রিক্রুটিং এজেন্সির বাইরে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠাতে 15,000 কর্মী চাহিদাপত্র পায় কেএম ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। C45 ভিসার আওতায় 80 জনকে পাঠাতে সে প্রক্রিয়াও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে দক্ষিণ কোরিয়া দূতাবাসে সব কাগজ জমা দেয় কেএম ইন্টারন্যাশনাল, কিন্তু 3 মাস অপেক্ষার পর ঢাকার দূতাবাস জানায় ভিসা দেওয়া সম্ভব নয়। দূতাবাস থেকে আরও জানানো হয় E8 ভিসার আওতায় 3 মাস নয় 8 মাসের জন্য মৌসুমী কর্মী ভিসা আবেদন করা যাবে, কিন্তু বাধা কোরিয়ার স্থানীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চুক্তি। অন্যান্য দেশের থেকে কোরিয়াতে যে সুযোগটা আছে যে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, টিকিট ফ্রি, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, এটা আমার মনে খুব কম দেশে আছে ওয়ার্ল্ডের মধ্যে। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের সবার একটু সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন সরকার যখন নতুন বাজার সম্প্রসারণ করতে মরিয়া হয়ে কাজ করছে, তখন ছোট ছোট কিছু ভুল বা উদ্যোগের অভাবে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার অলরেডি প্রক্রিয়াটা শুরু হলো, এটাও ওই দেশের কর্তৃপক্ষের সাথে এটা নেওয়া দরকার, কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে। কারণ ভোগান্তি বাড়ে, খরচ বাড়ে, মানুষের প্রত্যাশা বাড়ে, আবার সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। কোনো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি চাহিদা আনে বা সেখানে ডিমান্ড থাকে, এবং দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে না আমরা এই G2Gর বাইরেও কর্মী নিব, আমি মনে করি সেই কর্মী যাওয়ার
চ্যানেলটা বা প্রক্রিয়াটাও চালু থাকা উচিত। প্রত্যেক মিনিস্ট্রিকে নিয়ে যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদেরকে নিয়ে আমাদের ডেস্ক থাকা উচিত, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য ইন এ ফাস্টার ওয়ে। যে কোনো দেশে কর্মী পাঠানোর আগে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করা এবং প্রয়োজনে চুক্তিগুলো নবায়নের উপর জোর দেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ার সরকার তারা যদি উদ্যোগ নেয় যে না আমরা বয়েসেলের মাধ্যমে অবশ্যই কর্মী নেব, কিন্তু বয়েসেলের বাইরেও আমাদের যদি যোগ্য লোক পাই, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাই, আমরা সেই কর্মীটা নেব, আমি মনে করি সেই বিবেচনাগুলো করা উচিত। আন্তঃ মন্ত্রণালয় মিটিং করতে হবে অফকোর্স, এটা প্রসেসের মধ্যে, ওয়াই নট ফাস্ট। আমরা এই জন্য বারবার বলছি আমাদের কিছু পলিসিগতভাবে আমাদের কিন্তু পরিবর্তন আসা দরকার। দক্ষ কর্মীর পাশাপাশি সাধারণ কর্মী পাঠানোর সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে সবচেয়ে ভোগান্তির শিকার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দিনে হাড় ভাঙা খাটনের পর রাতেও মিলে না স্বস্তি। বস্তির ছোট্ট ঘরে গরমে নির্ঘুম রাত কাটে অনেকের। সড়কের পাশে রাত জাগা মানুষের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আল নোমানের রিপোর্ট। প্রচন্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন। ধনীরা এই গরম তেমনটা অনুভব না করলেও নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। দিনভর খাটুনির পর রাতেও দুর্বিষহ সময় কাটছে শ্রমজীবী মানুষের। রাজধানীর বেগুনবাড়ি এলাকা 2 ফিটের এই গলির দুপাশের ঝুপড়ি ঘরগুলোতে থাকেন 4 থেকে 6 জনের এক একটি পরিবার। টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শীতল করতে পারে না শরীর। ঘামে আর গরমে আসে না ঘুম। আমাদের রাস্তায় গরম, গরম আমরা ঘুমাইতে পারি না। রাস্তায় গরম লাগলে ঘরে আসি, ঘরতে আবার গরম লাগলে রাস্তায় যাই, বাইরেও কুলাইতে পারি না। রাতে 11টার দিকে আসি, আসলেও ধরেন বাসার ভিতরে প্রচুর গরম, রাতে থাকা যায় না। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে গরমের জন্য। বিছানা পায়ে আসি ঘরে আসার পরে দেখা যায় যে একই অবস্থা, আরো গরম। ওই পাখার বাতাসটাও অনেক গরম, প্রচুর গরম, গরমে ঠিক পার হয় না তো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিত্রও ঠিক একই রকম। গল্প আর খুনসুটিতে রাস্তার পাশে নির্ঘুম রাত কাটে অনেকের। গরমের জন্য ফ্যানের বাতাস পর্যন্ত আগুনের মতন বাইরে। অনেক গরম লাগে এখানে, মানুষ সারা রাত বাইরে বসে থাকে। প্রচুর গরমের জন্য ঘুমাইতে পারে না, এই যে বসে রয়েছে। ডায়াবেটিস বাইরে জায়গা, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এসব নিয়ে আমরা পেরেশানে থাকি। ঘর ছোট ছোট, বাতাসের জন্য বাইরে বসে আছি। আমরা রোডে বসে আছি, কি করব? এত গরমে তো কষ্ট আমাদেরকে হয়। এই বাইরে বসলে ওই পুলিশ জিজ্ঞাসা করে, এই তোমরা সারা রাত এখানে কি করো? ছিন্নমূল মানুষগুলোর একমাত্র ভরসা প্রাকৃতিক বাতাস। নির্দিষ্ট আবাসন না থাকায় ফুটপাতেই কাটে রাত। বাসায় লোক তো ওটা তো মহিলা থাকে, তো এই জন্যে ওনারা কষ্ট করে থাকতে পারে। আমরা তো পুরুষরা যেখানে পাই সেখানে ঘুমায় যাব। আমি গাড়ি চালায় আসছি, আজ আমার মাথা খালি ঘুরতেছে, ঘুরার পরে আমি কোন দিকে চোখ দিন, আমি একটু বাতাস পাইছি, বুঝছি। মানবতার জীবন কাটানো এই মানুষগুলোও স্বপ্ন দেখে নতুন দিনের। সবার আশা নতুন ভোরের আলোয় শুরু হবে সুখের পথ চলা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে বিপর্যস্ত শ্রমিকদের জনজীবন, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান। শাহিন, অসহনীয় গরম শ্রমিকদের জীবনে কতটা ভোগান্তির কারণ হচ্ছে সে বিষয়টি জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার এলাকায়। আপনি জানেন যে এই সকাল থেকে কিন্তু এই তাপদাহর যে গরম যে বাতাস বইছে, এমন অবস্থায় যারা শ্রমজীবী মানুষ, যারা দিন এনে দিন খায় এরকম মানুষ, তারা কিন্তু প্রতিনিয়ত রাস্তায় বের হচ্ছে। আমরা দেখতেছি এই গরমের মধ্যে একটু পর পর তারা তাদের ঘাম মুছছে এবং পানি পান করছে আবার আমরা দেখতেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে শাহিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, দাবদাহের খবরাখবর জানাচ্ছিলেন শাহিন। সংবাদ সকালে আরো থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল বায়ার্ন ম্যাচ ড্র, রাতে পিএসজির প্রতিপক্ষ ডর্টমুন্ড।
ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও পরিবেশের এমন বিপর্যয়ের মধ্যে কুষ্টিয়ার ইট ভাটাগুলোতে হর হামেশায় পোড়ানো হচ্ছে গাছের কাঠ। এতে গড়ে প্রতিদিন 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ পুড়ছে ভাটায়। পরিবেশবাদীরা বলছেন নির্বিকারে এমন বৃক্ষ নিধন বন্ধ না হলে আরও বিপর্যয় ঘটবে, পরিবেশের চরম হুমকির মুখে পড়বে জীব ও বৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় ইটভাটা রয়েছে 218টি, যদিও বাস্তবে এর সংখ্যা 350টির মতো, যার মধ্যে 32টি ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা, আর বাকি 318টিতেই ব্যবহার করা হয় গাছের কাঠ। তাতে প্রতিদিন গড়ে 1,25,000 মন আর বছরে 2,25,00,000 মন কাঠ পোড়ানো হয় ভাটাগুলোতে। এতে প্রতিদিন গড়ে 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ নিধন করছে ভাটা মালিকরা। ভাটা মালিকদের দাবি, কাঠে খরচ কম হয়, ইট পোড়াতে তারা কয়লার বদলে ব্যবহার করেন কাঠ। প্রায় প্রতিদিন আপনার 400 থেকে 450 মন কাঠ লাগে। কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম। পরিবেশবিদরা বলছেন ইটভাটাগুলোর নির্বিকারে এমন বৃক্ষ নিধনই পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা সহ বৃক্ষ নিধন বন্ধে প্রশাসনের কার্যকারী পদক্ষেপের দাবি তাদের। এই যে বৃক্ষ উজাড় করে দিচ্ছে, এর ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশাসনের কোনো দায়বদ্ধতাই নাই যে এই গাছ কাটার ফলে জনগণ কি ভোগান্তির শিকার হচ্ছে। তথ্য অনুযায়ী গত 2 বছরে কুষ্টিয়ার ইটভাটাগুলোর কারণে 6 লক্ষ গাছ নিধন হলেও বন বিভাগের তথ্য মতে গত 2 বছরে সরকারিভাবে তারা বৃক্ষরোপণ করেছে 1 লক্ষের মতো। গত বছরও আমার 50,000 চারা রোপণের কর্মসূচি ছিল এবং সেই গাছগুলো ইতিমধ্যে 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সব জায়গায় আমি ভিজিট করেছি এবং এখানে মানে প্রত্যেকটা গাছ মানে আমার 80-90% প্রত্যেকটা মানে বাগানে আমার চারা আছে, জীবিত চারা আছে। ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার ভাটাগুলোতে কিভাবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বলছেন ইটভাটায় গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। যে সকল ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন তারা। ইন্টারভিউ দেওয়া এটা আমাদের পারমিশন নাই। আপনি ইন্টারভিউ না নিয়ে আমার তথ্য চান, আমি তথ্য দিতে পারছি, কোনো সমস্যা নেই। ইটভাটা পোড়ানোর যে আইন রয়েছে এই আইন অনুসারে গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পরিবেশ বিপর্যয় রোধে শুধু আশ্বাস নয়, বৃক্ষ নিধনের সাথে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই জেলার সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টিপাতের কারণে মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মরুর বুকে এমন অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রায়হান কবির, শুভ্রর ডেস্ক রিপোর্টে। মরুর বুকে অঝোর ধারায় বৃষ্টি অস্বাভাবিক হলেও এমনটি ঘটেছে মরুর দেশ সৌদি আরবে। অসময়ের অবিরাম বৃষ্টিতে নাকাল সৌদি আরব। 24 ঘন্টার ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এতে বিপর্যস্ত জনজীবন। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। প্রবল বৃষ্টিতে ভিজে গেছে মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টির মধ্যে আনন্দ করছে মুসল্লি ও শিশুরা। মদিনার আলিসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে উপত্যকা ও বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়ে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেমেছে জরুরি উদ্ধারকারী বাহিনী। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘ্ন হচ্ছে উদ্ধার অভিযান। মদিনা অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ করেছে। এছাড়া সড়ক পথে কৃষিপণ্য পরিবহনেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস মদিনায় সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে। 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মদিনায় আরো বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরে সৌদি আরবে বন্যা দেখা দিল। এদিকে বছরের এই সময় বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। রায়হান কবির, শুভ্র,
নিউজ ডেস্ক, দেশ টিভি।